ভাই বাবা বাবা ওরে বাবা গাছ পালা বড় এই সোফা পালা ওরে বাবা মারতেছে কেন গাছ ভাই মানে কারণ গাড়িতে যারা ছিল তারাই আসল চোর পুলিশ সঙ্গে সঙ্গে তাদের পিছু নিয়ে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে চুল উদ্ধার করে তারপর সেই চোরদের খুব মারধর করে তারপর পুলিশ সেই টাকলাকে চুল ফেরত দেওয়ার সময় কিছু চুল নিজে রেখে দিয়ে বলে ভাই চলে যা টাকলাটা তখন অল্প কিছু চুল নিয়ে খুশি হয়ে চলে যায় বন্ধুরা আল্লাহকে ভালোবেসে অনেকে মনে করে প্লেনের হাগু সব নিচে ফেলে দেওয়া হয় যা মানুষের মুখে গিয়ে পড়ে কিন্তু এটা একদমই সত্যি নয় সত্যিটা জানার আগে বাচ্চা কুকুরকে কিউট মনে হলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর প্রাণীদের পছন্দ করলে কমেন্টে লাভ দিয়ে দাও এগুলো আসলে একটি বিশাল ট্যাঙ্কে জমা রাখা হয় যা পরে ফেলে দেওয়া হয় অনেকে মনে করে প্লেনের হাগু সব নিচে ফেলে দেওয়া হয় যা মানুষ একটা ছেলের আন্ডারওয়্যার হঠাৎ সুইমিং পুলের মাঝখানে বড় বেলুনের মতো ফুলে উঠল আর একটা বিশাল ঢেউ তৈরি হয়ে সবাইকে ভিজিয়ে একটা ছেলের আন্ডারওয়্যার হঠাৎ সুইমিং পুলের মাঝখানে বড় বেলুনের মতো ফুলে উঠল আর একটা বিশাল ঢেউ তৈরি হয়ে সবাইকে ভিজিয়ে পানিটা পুলের বাইরে পর্যন্ত চলে গেল আর ছেলেটা ভীষণ লজ্জায় পড়ে গেল কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা ছিল না তার ছিল এক বিশেষ শক্তি সে নিজের শরীরে যে কোনো অংশ করতে পারত একটা ফুটবল ম্যাচে সে সহজেই নিজের আত্মবিশ্বাস থামিয়ে দিল আর তার দল হেরে গেল একদিন সে সুপার হিরো টিমে যোগ দেওয়ার পরীক্ষায় অংশ নিতে গেল সেখানে অনেকেই নিজেদের ক্ষমতা দেখাতে এসেছিল প্রথম ছেলেটা সামনে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেল বিচারকরা অবাক হয়ে তাকে পাশ করিয়ে দিল এরপর আরেকজন ছেলে শুধু দ্রুত চোখের পলক ফেলছিল বিচারকরা বিভ্রান্ত হয়ে গেল এটা কি কোনো সুপার পাওয়ার আরেকজন ছেলে তার কৌশল দেখালো সে একটা কাগজ খেয়ে ফেললো তারপর মুখ থেকে হাজার হাজার কাগজের বল বের করে বিচারকদের মুখে ছুঁড়ে মারল এতে বিচারকরা বিরক্ত হয়ে তাকে বাদ দিল তারপর এক বুদ্ধিমান মেয়ে গান গাইতে শুরু করলো বিচারকরা হাসলো এবং বলল এটা কোনো সুপার পাওয়ার নয় কিন্তু মেয়েটা রেগে গিয়ে একটা বড় টেবিল তুলে দূরে ছুঁড়ে ফেলল যেন সেটা খুব হালকা সঙ্গে সঙ্গে সে নির্বাচিত হলো এরপর আরেকজন ছেলে নাক দিয়ে একটা বেলুন ফোলাতে শুরু করলো বেলুনটা বড় হতে হতে হঠাৎ বিচারকদের মুখে বিস্ফোরিত হলো তবুও তাকেও পাশ করা শেষে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলেটার পালা এলো সে সঙ্গে সঙ্গে নিজের পা 10 গুণ বড় করে ফেলল আর তার মোজা উড়ে গিয়ে বিচারকদের মুখে লাগলো তারপর সে নিজের মাথাও বেলুনের মতো ফুলিয়ে ফেলল বিচারকরা এতটাই মুগ্ধ হলো যে কোনো দ্বিধা ছাড়াই তাকে নির্বাচিত করলো শেষ পর্যন্ত নতুন একটি সুপার হিরো টিম গঠনের জন্য মাত্র 4 জনকে বেছে নেওয়া হলো ছেলের আব্দুল গাড়ি চালাইতেছে আর বিড়ি খেতেছে বিড়ি শেষ হয়ে গেছে জঙ্গলে চালাইতেছে বিড়ির আগুন একটা পাতা আগুন ধরার পরে আগুনের তৈরি একটা সব জমে এই আগুনের তৈরি সব গাছের হাতে দুটো সাইনবোর্ড টানা ছিল সাইনবোর্ড আর পাতা এখানে বাড়ি আগুনে খেতেছে ভালো এমনকি জঙ্গলের অনেক গাছ আগুনের তৈরি সব খায় একবার ছাই বানাবে আব্দুল নৌকা থেকে সাগরে পড়ে যায় এই সময় আব্দুল নির্মাণ সাইজা गेम के लिए और गेम के আমার মায়েরা গেম খেলার আমার জানে তোমার গ্যাপ করে দাও ওটা মধ্যে বাইক লিস্ট করে দেয় দেখো আমি কাছে দাদা মোর কাছে আমার কাছে না লিস্ট করে ওগুলো সিনে যায় না দেখো ডাউন এই সিম্বিতা হিরো না
আর সেটা একটা ভালো লাগলো। এরপর সেটাকে ধরে আসলে লক্ষ্যে রেখে বেশি বেশি ধরে রাখতো। আসলে এমনটা হচ্ছিল কারণ পৃথিবীর তাপমাত্রা 140 ডিগ্রি পৌঁছে গিয়েছিল, যার ফলে মানুষ নদী বের হওয়া সম্ভব করে যাচ্ছিল। গরম থেকে বাঁচার জন্য মানুষ সমুদ্রে ঝাঁপ দিচ্ছিল, আর যেখানে পানি ছিল না সেখানে মানুষ কষ্টে ছটফট করছিল। এমনকি ঘরের ভেতরে গরম এতটাই বেশি ছিল যে মানুষ ফ্রিজ খুলে তার ভেতরেই ঘুমাচ্ছিল। ভুল করে কারো হাত পানিতে লাগলে তার সঙ্গে সঙ্গে গলতে শুরু করতো। মানুষ গরমে মারা যাচ্ছিল, আর গ্রামে গরম থেকে মানুষ বাঁচার জন্য পুকুরের ভেতরে সব কার্যক্রম করছিল। হঠাৎ তীব্র গরমের এই কচ্ছপটা সকাল সকাল গোসল করে গামছা দিয়ে তার শরীর মুছে যখনই তার খোলসের মধ্যে ঢুকতে যায়, তখনই খোলসের ভিতর থেকে একটা কুকুর বের হয়ে আসে। এরপর সে গাছের উপরে উঠে শকুনের বাসার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। সাথে শকুন রেগে তাকে নিচে নিয়ে মারতে শুরু করে দেয়। এজন্য শালা কুকুরটা চুপচাপ লুকিয়ে লুকিয়ে অনেকজনের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর এক লাফ মেরে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন সেই ঘরের মালিক কাঠবিড়ালি বরফে জমে তার ঘরে চলে আসে। এরপর সোজা আগুনের কাছে গিয়ে তার শরীরের বরফগুলোকে গলিয়ে দেয়। এরপর সেই বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ে যেখানে কুকুরটা আগেই ঘুমিয়েছিল। কিন্তু তখনই কুকুরটার নাকে কাঠবিড়ালির গন্ধ চলে আসে। এজন্য সে আশেপাশে ছিল না। তখনই সে চাদর সরালে দুর্গন্ধযুক্ত কাঠবিড়ালিকে দেখতে পায় যে কিনা অনেক বছর ধরে গোসল করেনি। এজন্য সেই কাঠবিড়ালিকে তার নিজের ঘর থেকেই বের করে দেয়। আর আবারও গিয়ে যখনই ঘুমিয়ে পড়ে তখনই সে দেখতে পায় সেই কাঠবিড়ালি তার মাথার উপরে এসে ঘুমিয়ে পড়েছে। এজন্য সে গন্ধ থেকে বাঁচার জন্য নিজের নাকটাকে ঢেকে দিয়ে কাঠবিড়ালিকে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু তখনই কাঠবিড়ালি তার লেজ দিয়ে এই কচ্ছপটা সকাল সকাল গোসল করে গামছা দিয়ে তার এই চুল পাখি না ওরে থাকার কারণে চীন দেশে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। 1950 সালের দিকে চীন দেশের নেতা মাও সেতুং মনে করতেন চড়ুই পাখি চাষিদের অনেক ফসল খেয়ে নষ্ট করে। প্রতিটি চড়ুই বছরে প্রায় 4.5 কেজি শস্য খায়। তাই চড়ুই পাখিদের মেরে ফেললে সেই খাবার মানুষের জন্য বাঁচবে। তাই দেশের মানুষকে বলা হয় যে যত বেশি চড়ুই পাখি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেয়া হবে। তাই পুরস্কারের লোভে এবং শস্য বাঁচাতে সবাই লেগে পড়ে চড়ুই পাখি শিকার করতে। কিন্তু ওরা জানতোই না যে চড়ুই পাখি শস্যের সাথে পঙ্গপালের মতো পোকামাকড় খেয়ে ফেলে। ফলে চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার পর পঙ্গপালের সংখ্যা অনেক বেড়ে যায়। বিশাল পঙ্গপালের দল ফসলের ক্ষেত্রগুলোকে হানা দিয়ে সব তছনছ করে দেয়। ফলে 1961 সালে চীন দেশে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়, যার জন্য প্রায় 45 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। এই চড়ুই পাখি আজকের বিল্লা কেনা দিব? আজকে দিলে তুই দিবি? আমি তো দিব না। দেখমুনি কে দে? ইহিরে, আমারটা তো শেষ হয়ে গেছে, কি যে করি? বিলটা তো মনে হয় আমারই দেওয়া লাগবো। ওই তুই থাক, আমি মুইতে আহি। আচ্ছা যা। আমিও কি কম? আমিও আস্তে আস্তে খেবার থাকি। খাওয়া শেষ, এখন ফোনে কথা করে অভিনয় করি। হয়তো দেখা যায় আমার খাইবার দিছি। আস্তে করে যায় শিকুনে বই থেকে। বস, স্যার, আপনাদের বিল। বন্ধু, আমি তো মানিক আনতে ভুলে গেছি। কোনো সমস্যা নাই স্যার, আমাদের এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। ইহিরে, আমিও তো মোবাইল আনতে ভুলে গেছি গা। তাহলে বিলটা তুই দিয়ে দে। আমারই ভাষায় দিলি। কি রে, এটা পান্ডু না? কি রে তোরা এই জায়গায় একা বসে বসে খাইতেছস? আমার খাওয়াবি না? তুই খাবি? ও তাইলে জায়গায় ব, আমি দেখে তোলে কি অর্ডার করা যায়। ভয় আমার ফাঁসিয়ে দিয়ে গেল গা, কি যে করি? তুই একটু ভয়, আমি দিয়ে আহি, ভয় কোনে গেছে। আচ্ছা যা। ইহিরে, চালু করে যাই গে। আজকে মনে হয় ভরপুর খাওয়াইবো। স্যার, বিলটা দেন। সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এই ভুলগুলো একদম করবে না। তো নাম্বার 1, যদি সমুদ্রের পানি হঠাৎ খুব বেশি কমতে থাকে তাহলে সেখানে থাকার ভুল একদম করবে না, কারণ এটা বড় কোনো সুনামির লক্ষণ। নাম্বার 2, যদি কোথাও জল স্থির থাকে তাহলে সেখানে নামার ভুল একদম করবে না, কারণ এটা হলো রিপ কারেন্ট যা তোমাকে মুহূর্তে গভীরে টেনে নিয়ে যাবে। মহিলাটি নিজের চোখে ভয়াবহ এক দৃশ্য দেখলো। দূরে এক বিশাল দানব তার হা করা মুখে আস্ত একটা বাচ্চাকে গিলে ফেলছে। দৃশ্যটি দেখে ফেলেন মহিলার বাবাও। ঠিক তখনই সেই কি ভয়ঙ্কর দানবটি তাদের দেখে ফেলে এবং হিংস্রভাবে তাদের দিকে তেড়ে আসতে শুরু করে। প্রাণ বাঁচাতে বাবা মেয়ে মরণপণ দৌড়াতে থাকেন। সৌভাগ্যক্রমে দানবটি একসময় পিছু নেওয়া থামিয়ে দেয়। বাড়ি ফিরে মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে ইন্টারনেটে এই রহস্যময় প্রাণীটি সম্পর্কে তথ্য খুঁজতে থাকে। কিন্তু আচমকা সেই দানবটি তাদের বাড়িতেও হানা দেয়। কোনো সতর্কবার্তা ছাড়াই সে তার বিশাল মুখ খুলে মেয়েটিকে গিলে ফেলতে উদ্যত হয়। বাঁচার তাগিদে মেয়েটি হাতের কাছে থাকা একটি ঝাড়ু দানবটির মুখে ঢুকিয়ে দেয়, কিন্তু দানবটি অনায়াসে সেটা কেড়ে নেয়। বোঝা যাচ্ছিল দানবটি তাদের ক্ষতি করতে চায় না, সে যেন তাকে নিজের কাজে মনোযোগ দিতে বলছে। আতঙ্কে মেয়েটি বাইরে বাবার কাছে সাহায্য চাইতে দৌড়ে যায়, কিন্তু সেখানেও দানবটি তাদের ছায়ার মতো অনুসরণ করে। অবশেষে বাবা সাহস সঞ্চয় করে চিৎকার করে জিজ্ঞেস করেন সে কেন তাদের এভাবে অতিষ্ঠ করছে। দানবটি নত হয়ে বসে পড়ে এবং অদ্ভুতভাবে তাদের মুখে
চোখের ভেতরে ঢোকার ইশারা দেয়। অনেক দ্বিধার পর মেয়েটি ভেতরে পা বাড়ায় আর মেয়ের সুরক্ষায় বাবাও তার পিছু নেন, কিন্তু ভেতরে ঢুকেই তাদের চোখ ছানা পড়া। দৃশ্যটি ছিল অভাবনীয়। দানবটি জানালো সে আসলে কোনো রাক্ষস নয়, সে একজন স্বর্গীয় দূত যার কাজ পৃথিবী থেকে অশুভ শক্তিকে নির্মূল করা। দিনের বেলা সে যাকে গিলে ফেলেছিল সে ছিল ছদ্মবেশী এক ভয়ঙ্কর রাক্ষস। মুহূর্তেই বাবা মেয়ের সব ভুল ভেঙে যায়। এরপর সেই রহস্যময় দূত তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে ফিরে যায়। মহিলাটি নিজের চোখে আপনি ভাবতে পারেন একটা ছোট্ট বোতল কতটা কিউট হতে পারে, কিন্তু এটা ছিল একেবারেই দুষ্টু। তার মালিক এই তিনটা মেয়েকে চ্যালেঞ্জ করে যে প্রতিদিন বোতলটাকে তাদের কাছে রাখতে হবে। তারা মনে করে এটা তো অনেক সহজ, কিন্তু আসল খেলা তো এইবার শুরু হয়। সবার প্রথমে বোতলটা বাড়িতে अरे भाई লাফ कौन দিতে सा যায়। जो তারপরে मैसेज ঝটকা हमारे করে बोल रहे ঘোষणा थे করতে हमारे শুরু बोल করে। रहे এই थे ছিল यार अरे भाई तो मेरे मैसेज स्कैन এবং में সে तो पाला রকেটের গতিতে ছুটতে শুরু जो করে। भी শুধু তাই নয়, সে একজন ব্যক্তিকে এতটাই ভয় দেখিয়ে দেয় যে সে তার সিট ছেড়ে দূরে পালায়। যতক্ষণে মালিক আসে ততক্ষণে তিনটা মেয়েরই হালুয়া টাইট হয়ে যায়। এরপরে সবাই মিলে ভাবুন একটা ফোন বলের ভিতরে লুকানো একটা মুক্ত আর লক্ষ লক্ষ ক্যান্ডির মধ্যে রাখা একটা হলুদ ট্যাবলেট। এই দুটোর মধ্যে কোনটি খুঁজে পাওয়া বেশি কঠিন হবে? এই প্রশ্ন দিয়ে তিনজন মানুষকে মুক্ত খুঁজে বের করা চ্যালেঞ্জ দেওয়া হলো। যে সবচেয়ে আগে খুঁজে পাবে সে পাবে সরাসরি 1,00,000 টাকা। প্রথম পরীক্ষা নিয়ে সবাই অবাক হয়ে গেল। পুরো ঘর ভরা কোটি কোটি ফোন বল আর তাদের মাঝে লুকিয়ে আছে একটা খুব ছোট্ট সাদা মুক্ত। এত বড় ছোট্ট খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অবাক করার বিষয়, এত কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ফোন বলের মধ্যে লাফিয়ে মজা করতে শুরু করলো। ঠিক তখনই দুপুরবেলা একজন একটা চিরকুট খুঁজে পেল, কিন্তু তাতে আঁকা ক্রস চিহ্ন দেখে বোঝা গেল এটা কোনো পুরস্কার নয়, বরং শাস্তি। চাকা ঘোরানোর পর বের হলো 15 মিনিট পা বাঁধা থাকবে। সে মজা করে নিজেকে জল পরি করতে লাগলো। অন্য দুজনে তাদের তেমন কিছুই যায় আসে না। 30 মিনিট কেটে গেল, কিন্তু মুক্তোর কোনো খোঁজ নেই। তখন জ্যাকও একটা চিরকুট পেল, কিন্তু তার ভাগ্যও ভালো ছিল না। তাকে 5 মিনিটের জন্য চোখে পট্টি বাঁধতে হলো। একজন ঘুরিয়ে হাঁটছে আর একজন দেখতে পাচ্ছে না। এই সুযোগটাই কাজে লাগাতে চাইলো জর্জ। সে টেবিলের নিচে ঢুকে খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। জ্যাকের চোখে পট্টি খোলার পর সে বুঝলো মুক্ত না পেলে দেখা থাকলেও কোনো লাভ নেই। তখন খোঁজ খেলায় একটু পরিবর্তন হলো। সে 3টে কন্টেনার আনলো এবং তাতে একটা অদ্ভুত তরল ঢাললো, যা ফোন ছুতেই সেটাকে গলিয়ে দেয়। চ্যালেঞ্জ ছিল মাত্র 30 সেকেন্ডে যে সবচেয়ে বেশি ফোন গলাতে পারে। বিজয়ী পাবে সুবিধা আর পরাজিত পাবে শাস্তি। তিনজনই ফোন ছিঁড়ে কন্টেনারে ফেলতে লাগলো, যেন সময়ের সঙ্গে দৌড় চলছে। সময় শেষ হলে তুলনা করা হলো জ্যাক সবার এগিয়ে আর জর্জ সবার পিছিয়ে। ফলে জর্জকে শাস্তি টাকা ঘোরাতে হলো এবং তার 2 হাত টেপ দিয়ে বেঁধে দেওয়া হলো। জ্যাক পেল 1 মিনিটের জন্য একটা এয়ার ব্লোয়ার, কিন্তু ছোট ব্লোয়ারটি তেমন কাজে লাগলো না। সে শুধু সময় কাটাতে থাকলো। এরপর জ্যাক আর একটা চিরকুট পেল, এবার পুরস্কার। তাকে 1 মিনিটের জন্য একটা মেটাল ডিটেক্টর দেওয়া হলো, কিন্তু মেশিনটি সব জায়গায় শব্দ করতে লাগলো। মুক্ত খুলতে এর কোনো বিশেষ সাহায্য হলো না। সময় শেষ হতেই তিনজন আবার হাতে খোঁজা শুরু করলো।